দারোগাবাবুর কাছ থেকে নগদ টাকা বকশিস নিয়ে ফিরে গেলেও রঘু ডাকাতকে কিন্তু ধরা যায়নি। দেবী কালীর পুজোর অঙ্গ হিসাবে রঘু ডাকাত নরবলি দিতেন। বাংলার সব বিখ্যাত ডাকাত, বিষে ডাকাত, চিতে ডাকাত, মনোহর ডাকাত, রানা ডাকাত, এরকম সব বিখ্যাত ডাকাতদের মধ্যে কিংবদন্তিতে, কাহিনীতে, জনশ্রুতিতে সবচাইতে অনন্য হলেন বাংলার রঘু ডাকাত। দেখুন, সিনেমায় যে রঘু ডাকাতের কাহিনী আপনারা দেখতে পাবেন, বাস্তবে তার সাথে মিল নাও থাকতে পারে। এর অন্যতম কারণ হলো আজ পর্যন্ত রঘু ডাকাতের প্রামাণ্য কোনো জীবনী কোথাও পাওয়া যায়নি। তবে বিভিন্ন গবেষকদের তথ্য থেকে এটুকু নিশ্চিত হওয়া গেছে যে রঘু নামে বাংলায় একসময় এক বিখ্যাত ডাকাত ছিল এবং তিনি এতটাই বিখ্যাত ছিলেন যে তাকে নিয়ে যেমন ছিল বাস্তবে ঘটে যাওয়া অবিশ্বাস্য কাহিনী, তেমনি পাশাপাশি ছিল শতাব্দীর পর শতাব্দী জুড়ে অজস্র কাল্পনিক জনশ্রুতি, মিথ, কল্পকাহিনী। এক কথায় রঘু ডাকাতের কাহিনী মানে বাংলার এক কিংবদন্তি ডাকাতের কাহিনী। তা রঘু ডাকাতের কাহিনী আমাদের ভালো করে জানতে হলে, বুঝতে হলে যেতে হবে গোড়ার কথায়, অর্থাৎ বাংলায় ডাকাতদের উৎপত্তি কেন হলো সেই প্রশ্নের মীমাংসা আমাদের আগে একটু করে নিতেই হবে। 1757 সালে পলাশীর যুদ্ধের পর বাংলার বুকে তিনটি ঘটনারেখা ক্রমশ সুস্পষ্ট হয়ে ওঠে। এক, সমগ্র বাংলা জুড়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে জাঁকিয়ে বসল। দুই, এই কোম্পানির দ্বারাই বাংলার উপর অর্থনৈতিক শোষণ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠল। আর তিন হলো, ইংরেজদের যত অর্থনৈতিক শোষণ বাড়ছিল ততই প্রশাসনিক এক চরম বিশৃঙ্খলা চতুর্দিক জুড়ে দ্রুত ছড়িয়ে পড়েছিল। তা এইসব ডামাডোলের মধ্যেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মদতপুষ্ট অত্যাচারী নীলকর সাহেবরা তারা বাংলার উর্বর জমিতে নিজেদের আধিপত্য স্থাপন করতে সচেষ্ট হলো। একদিকে যেমন তারা চাষিদের কাছ থেকে জোর করে জমি কেড়ে নিচ্ছিল, তেমনি অন্যদিকে গরিব চাষিদের জোর করে নীল চাষে বাধ্য করছিল। একই সাথে স্থানীয় জমিদাররা, জোতদাররা, মহাজনরা তারা কোম্পানির সহায়তায়, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সহায়তায় সাধারণ মানুষের সম্পদ সম্পূর্ণ বেআইনিভাবে নিজেদের অধিকারে আনতে সচেষ্ট হয়ে উঠেছিল। ফলে চাষিদের উপর নেমে আসে সীমাহীন নিপীড়ন, অত্যাচার আর যন্ত্রণা। পাশাপাশি জাতি ধর্ম নির্বিশেষে এই সাধারণ মানুষের মনের মধ্যেই একটা বিপুল ক্ষোভ ক্রমশ পুঞ্জীভূত হয়ে উঠতে থাকে। বলা বাহুল্য, এইরকম একটা সামাজিক অর্থনৈতিক সংকট বাংলার ডাকাতদের উত্থানের জন্য একটা উর্বর ভূমি তৈরি করেছিল। তাই নির্দ্বিধায় বলা হয়, বাংলার ডাকাতদের উত্থান কোনো বিচ্ছিন্ন অপরাধমূলক ঘটনা কখনোই নয়, বরং বলা যায় তা ছিল ঔপনিবেশিক শাসনের দরুন তৈরি হওয়া সামাজিক ও অর্থনৈতিক অবক্ষয়ের এক সরাসরি ফলাফল। এবার চলুন রঘু ডাকাতের কাহিনী শোনা যাক। ইতিহাসের তথ্য প্রমাণ অনুযায়ী রঘু ডাকাতের জন্ম হয়েছিল অষ্টাদশ শতকের শেষ দিকে অবিভক্ত বাংলার এক দরিদ্র কৃষক পরিবারে। জন্মসূত্রে তার নাম ছিল রঘু ঘোষ। রঘু ডাকাতের বাড়ি যে কোথায় ছিল তা নিয়ে লোকমুখে অনেক ধরনের কথা কিন্তু প্রচলিত আছে। কেউ বলেন হাওড়ার লোক তিনি, কেউ বলেন হুগলিতে তিনি থাকতেন, আবার কেউ বলেন রঘু ডাকাত ছিলেন নদিয়ার বাসিন্দা। পাশাপাশি একটা কথা আপনাদের বলে রাখি যে ইতিহাসে কিন্তু একজন নয়, অনেক রঘু ডাকাতের সন্ধান পাওয়া গেছে। কারো নাম যেমন রঘু ঘোষ, তেমনি কারো নাম রঘু চণ্ডাল। এই রঘু চণ্ডাল ছিলেন হরিপালের বাসিন্দা। আবার আরেকজন রঘু ডাকাত ছিলেন যার নাম ছিল রঘুনাথ আচার্য। ইনি ছিলেন হুগলি জেলার সপ্তগ্রামের বাসিন্দা। এইসব তথ্য প্রমাণ ঘাটাঘাটি করতে করতে গবেষকরা একটা বেশ মজার অথচ তাৎপর্যপূর্ণ কথা বলেছেন। তারা বলেছেন যে বাংলার রঘু ডাকাত সব জায়গায় একাধারে তিনি আছেন, তেমনি হয়তো কোনো জায়গায় তিনি নেই। যাই হোক, বিখ্যাত এই রঘু ডাকাত সম্পর্কে জনশ্রুতিতে এই ঘটনাই আছে যে তার বাবা ছিলেন একজন চাষি, গরিব চাষি, নীল চাষি। একদিন রাতে নীলকর সাহেবদের পেয়াদা তাকে তুলে নিয়ে যায়, কারণ
তিনি নীল চাষ করতে অস্বীকার করেছিলেন। পরে সেই পেয়াদাদের বেদম প্রহারে অত্যন্ত অসহায় অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন রঘু ডাকাতের বাবা। আর বাবার এই মর্মান্তিক মৃত্যুই রঘু ডাকাতের মনে গভীর প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়েছিল। বলা বাহুল্য, বাবার সেই নির্মম মৃত্যুই ছিল একজন সাধারণ মানুষ থেকে রঘু ডাকাত হয়ে ওঠার মূল অনুঘটক। তা প্রচলিত কাহিনী অনুযায়ী রঘু ছিলেন লাঠি চালনায় বিশেষভাবে পারদর্শী। লাঠি খেলায় ছিল অসামান্য দক্ষতা। সেই দক্ষতাকে কাজে লাগিয়েই তিনি তার মতো আরও অত্যাচারিত মানুষদেরকে একত্রিত করে একটা লাঠিয়াল বাহিনী গড়ে তোলেন। অবশেষে বাবার মৃত্যুর বদলা নিতে তিনি অচিরেই মরিয়া হয়ে উঠলেন এবং তার লাঠিয়াল বাহিনীর দলবল নিয়ে তিনি প্রথমেই নীলকুঠিগুলিকে আক্রমণ করলেন। সেখানে লুটপাট চালিয়ে তিনি নীলকর সাহেবদের আস্তানাগুলিকে জ্বালিয়ে দিলেন। বলা বাহুল্য, এই প্রতিশোধমূলক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তিনি কেবল তার ব্যক্তিগত দুঃখের প্রতিশোধ নেননি, বরং শত শত সাধারণ মানুষের সম্মিলিত ক্ষোভের প্রতিচ্ছবি তিনি হয়ে উঠেছিলেন। তার ব্যক্তিগত যন্ত্রণা এভাবেই একটি বৃহত্তর সামাজিক আন্দোলনে রূপান্তরিত হয়। এই কারণেই তার কাহিনী কখনোই শুধুমাত্র একজন সাধারণ ডাকাতের কাহিনী হিসাবে সীমাবদ্ধ থাকেনি, বরং তা হয়ে উঠেছিল ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধের এক শক্তিশালী উপাখ্যান। রঘু ডাকাতকে সাধারণ ডাকাতদের থেকে আলাদা করে যে বৈশিষ্ট্যটি, তা হলো তার ডাকাতির সুনির্দিষ্ট লক্ষ্য ও পদ্ধতি। তিনি শুধু লুটের উদ্দেশ্যে ডাকাতি করতেন না, বরং তার কার্যকলাপ ছিল মূলত অত্যাচারী জমিদার, জোতদার, সামন্ত এবং নীলকর সাহেবদের বিরুদ্ধে পরিচালিত। তার সাহস এতটাই বেশি ছিল যে জনশ্রুতি অনুযায়ী তিনি কখনো কখনো ডাকাতি করার আগে চিঠি পাঠিয়ে জমিদারদের, জোতদারদের জানিয়ে দিতেন যে কবে তিনি আসছেন, কবে তিনি হানা দিচ্ছেন, কবে কাদের বাড়িতে লুটপাট হতে চলেছে। জমিদার বিনোদবাবুর বাগানবাড়িতে তিনি একইভাবে আগাম চিঠি পাঠিয়ে হানা দিয়েছিলেন। দুঃসাহসিক তিনি সেই ডাকাতি করেছিলেন। তার এই পদ্ধতি তার ডাকাতিকে সাধারণ অপরাধের গণ্ডি থেকে বের করে এনেছিল। ডাকাতির পর রঘু ডাকাতের দল লুটের জিনিসপত্র গরিব কৃষকদের মাঝে ভাগ করে দিত। তিনি ধনীদের সম্পদ লুট করে গরিবদের মধ্যে তা বিলিয়ে দিতেন বলেই নিজের জন্য তিনি এক ধরনের সামাজিক সুরক্ষাও সুনিশ্চিত করেছিলেন। সাধারণ মানুষের ভালোবাসা ও শ্রদ্ধাই তাকে ব্রিটিশ কর্তৃপক্ষের হাত থেকে রক্ষা করার এক ঢাল হিসাবে কাজ করেছিল। রঘু ডাকাতকে লুকিয়ে রাখতে বা পুলিশকে বিপথে পরিচালিত করতে সাধারণ গরিব মানুষদের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। কোচবিহারের মহারানী সুনীতি দেবী তার রচনা রঘু ড্যাকোইট, সেই রচনায় তিনি লিখেছিলেন, At that time there flourished a notorious dacoit, Raghu, for whose capture government had offered a handsome reward. But like Robin Hood of old, Raghu dacoit had caught popular fancy by his generosity to the poor, though he looted the rich. To the needy, the famine-stricken and widows, he was always kind. No one would inform against him. কদমগাছি থানার দারোগাবাবু শিবচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং নৈহাটি থানার দারোগা দুর্গাচরণ চক্রবর্তী, এই দুজনের বড় সাথ ছিল রঘু ডাকাতকে তারা গ্রেপ্তার করবেন। কিন্তু সাধারণ মানুষের সাহায্য সহযোগিতা রঘু ডাকাতের প্রতি এতটাই ছিল যে তারা সে কাজে কখনোই সফল হননি। দারোগা দুর্গাচরণকে তো রঘু ডাকাত আগাম চিঠি লিখে চ্যালেঞ্জ দিয়েছিলেন যে তিনি একদিন দারোগাবাবুর সাথে দেখা করবেনই। অবশেষে জেলের ছদ্মবেশে এসে দারোগাবাবুকে মাছ উপহার দিয়ে, শুধু তাই নয়, দারোগাবাবুর সাথে কথা বলে তার কাছ থেকে বকশিস নিয়ে, নগদ টাকা বকশিস নিয়ে রঘু ডাকাত চলে গিয়েছিলেন। তাকে ধরা যায়নি। এই ছিল রঘু ডাকাতের দুঃসাহস এবং কৌশল। খগেন্দ্রনাথ মিত্র তার রঘু ডাকাত এই গল্পে লিখেছেন, সে ভোল বদলাতে ছিল ওস্তাদ,
আবার একটা জায়গায় বেশি দিন থাকতো না। তাকে ধরবার জন্য সরকার থেকে বেশ মোটা টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছিল, তবু তাকে ধরা যায়নি। তা রঘু ডাকাত ছিলেন ধনীর জম এবং গরিবের ভগবান। অর্থাৎ একদিকে জমিদার, জোতদার এবং নীলকরদের কাছে তিনি যেমন ছিলেন একজন ভয়ঙ্কর ডাকাত, তেমনি অন্যদিকে তিনি ছিলেন দরিদ্র মানুষের কাছে এক মসিহা, ত্রাণকর্তা। তার এই বিশেষ ধরনের চরিত্রের জন্যই তিনি অচিরেই হয়ে উঠেছিলেন বাংলার আপামর সাধারণ মানুষের কাছে বাংলার রবিনহুড। রঘু ডাকাতের জীবন ও কর্মকাণ্ডের সঙ্গে দেবী মা কালীর এক গভীর সম্পর্ক ছিল। তিনি ছিলেন কালী মায়ের পরম ভক্ত। জনশ্রুতি অনুযায়ী এক পুকুর থেকে একটি কালীর মূর্তি খুঁজে পেয়ে তিনি নিয়মিত তার পুজো করতেন। রঘু ডাকাতের দৃঢ় বিশ্বাস ছিল এই যে এইভাবে পুজো করলে তিনি কখনো পুলিশের হাতে ধরা পড়বেন না। ডাকাতির অভিযানে যাওয়ার আগে তিনি মায়ের পুজো করতেন এবং কালীকে উৎসর্গ করতেন, ভাজা ল্যাটা মাছের ভোগ দিতেন, তা উৎসর্গ করতেন। হুগলি এবং নদিয়ার ডাকাতদের মধ্যে এই ধরনের ধর্মীয় আচার আচরণ প্রচলিত ছিল। বলা বাহুল্য, এই ধর্মীয় বিশ্বাসই তার দুঃসাহসিক কাজের পিছনে, ডাকাতির পিছনে অনুপ্রেরণা হিসাবে কাজ করেছিল। রঘু ডাকাতের কিংবদন্তি জীবনের সবচেয়ে আলোড়িত ও বিতর্কিত অধ্যায় হল তার নরবলির প্রথা। হ্যাঁ, লোকমুখের কাহিনী এবং ইতিহাসের বিভিন্ন সূত্র থেকে পাওয়া যায় যে দেবী কালীর পুজোর অঙ্গ হিসাবে রঘু ডাকাত নরবলি দিতেন। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে নির্জন রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মানুষকে ধরে এনে বলি দেওয়ার জন্য তার কালী মন্দিরে বেঁধে রাখা হতো। জনশ্রুতি অনুযায়ী একদিন সেই পথ দিয়েই যাচ্ছিলেন কালীভক্ত রামপ্রসাদ সেন। তাকে ধরে এনে বলি দেওয়ার জন্য প্রস্তুত করা হয়। মৃত্যুর আগে রামপ্রসাদ সেন তার শেষ ইচ্ছা হিসাবে মা কালীর সামনে একটি গান গাওয়ার অনুমতি চান। রঘু ডাকাত সেই গান গাওয়ার অনুমতি দিলে তিনি তার বিখ্যাত গান তিলেক দ্বারা ওরে সমন বদন ভরে মাকে ডাকি গাইতে শুরু করেন। গান চলাকালীন রঘু ডাকাত বলিকাঠে রামপ্রসাদের বদলে নাকি স্বয়ং দেবী মা কালীকে দেখতে পান। এই অলৌকিক ঘটনায় তার হৃদয়ে এক পরিবর্তন আসে। তিনি রামপ্রসাদকে সসম্মানে মুক্তি দেন এবং পরের দিন তার লোকজনদের দিয়ে নিরাপদে তাকে বাড়ি পৌঁছে দেন। এই ঘটনার পর থেকেই রঘু ডাকাত নরবলির প্রথা চিরতরে বন্ধ করে দেন এবং এর পরিবর্তে তিনি ছাগ বলি শুরু করেন। রঘু ডাকাতের কিংবদন্তি এতটাই শক্তিশালী যে তা ঐতিহাসিক বাস্তবতাকেও ছাপিয়ে গেছে। বাংলার বিভিন্ন অঞ্চলে অসংখ্য কালী মন্দির রয়েছে যা রঘু ডাকাতের কালীবাড়ি নামে পরিচিত। ত্রিবেণীর বাসুদেবপুর মন্দির, কাঁচরাপাড়ার ডাকাত কালী মন্দির, সিঙ্গুরের ডাকাত কালীবাড়ি, এ সবই রঘু ডাকাতের কালী মন্দির নামে একসময়ে সুপরিচিত ছিল। এছাড়াও হাওড়া, মুর্শিদাবাদ, বর্ধমান জেলায় রঘু ডাকাতের নামে অনেক ডাকাত কালীর মন্দির আজও দেখতে পাওয়া যায়। কিন্তু মজার বিষয় হলো, অনেক ক্ষেত্রেই এসব মন্দিরের প্রতিষ্ঠাতা অন্য কেউ হলেও লোকমুখে কিন্তু এগুলো রঘু ডাকাতের নামেই পরিচিত। উদাহরণস্বরূপ বলা যায় যে কলকাতার পূর্ণদাস রোডের একটি কালী মন্দির প্রতিষ্ঠা করেছেন মনোহর ডাকাত, কিন্তু সেই ডাকাত কালীবাড়ি রঘু ডাকাতের কালীবাড়ি নামেই পরিচিত। তেমনি হাওড়া জেলার যে কালীবাড়িটি রত্না ডাকাত প্রতিষ্ঠা করেছিলেন সেটিও কিন্তু রঘু ডাকাতের কালীবাড়ি নামেই পরিচিত। এ প্রসঙ্গে একটা কথাই আপনাদের বলবো যে গবেষকরা একটা বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্তে এসেছেন যে রঘু ডাকাতের নামেই বাংলা জুড়ে সবচেয়ে বেশি ডাকাত কালীবাড়ি মন্দির আছে। এই ভিডিও শেষ করার আগে একথাই বলবো যে রঘু ডাকাতকে নিয়ে বাঙালির গল্পের শেষ নেই। কেননা বাংলার সব বিখ্যাত ডাকাত, বিশে ডাকাত, চিতে ডাকাত, মনোহর ডাকাত, রানা ডাকাত, এরকম সব বিখ্যাত ডাকাতদের মধ্যে কিংবদন্তিতে, কাহিনীতে, জনশ্রুতিতে সবচাইতে অনন্য হলেন বাংলার রঘু ডাকাত। আজও তিনি বাঙালির কাছে গল্পে, উপন্যাসে, চলচ্চিত্রে ভালো মন্দে মেশানো এক অবিস্মরণীয় রহস্যময় চরিত্র। আজ এই পর্যন্ত। দেখা হবে এই রকমই নতুন কোনো নলেজেবল ভিডিওতে। ভালো থাকুন। নমস্কার।